বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজধানী নয়াদিল্লি, মস্কো, প্যারিস, ওয়াশিংটন আর বেজিংয়ে এই মুহূর্তে যে অলৌকিক চঞ্চলতা দেখা যাচ্ছে সেটি সবচেয়ে বিপজ্জনক। কেননা যুদ্ধের ময়দানে এখন গুলি চলছে না, আকাশে মিসাইলের গর্জন নেই, কিন্তু বন্ধ ঘরের ভেতরে এমন সব সিদ্ধান্ত লেখা হচ্ছে যা আগামী 50 বছর পর্যন্ত বিশ্বের সামরিক শক্তি ভারসাম্যকে নির্ধারণ করবে। ঠিক এই সময়ে ভারত এমন এক মোড়ে এসে দাঁড়িয়ে আছে যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত কেবল কোনো প্রতিরক্ষা চুক্তি নয়, বরং ভবিষ্যতের কৌশলগত পরিচয় হয়ে উঠবে। একদিকে যেখানে ফ্রান্সের সাথে 114টি রাফাল যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা আর ষষ্ঠ প্রজন্মের ফাইটার প্রোগ্রামের অংশীদারিত্বের কথা জোরালো হচ্ছিল, তো অন্যদিকে রাশিয়ান এমন এক প্রস্তাব সামনে এনেছে যা পুরো বিশ্ব প্রতিরক্ষা রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। তাহলে প্রশ্ন শুধু এটা নয় যে ভারত এখন কোন বিমানটিকে কিনবে, কেননা আসল প্রশ্ন হলো ভারত কি নিজের ভবিষ্যতের মালিক নিজে হবে নাকি অন্য দেশের প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে থাকবে। কেননা মস্কো থেকে আসা এই প্রস্তাবটি প্রথমে ভারতীয় কৌশলগত বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। জানা যাচ্ছে রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট, মারাত্মক দূরপাল্লার মিসাইল এবং একাধিক সেন্সিটিভ প্রযুক্তির একটি প্যাকেজ ভারতকে দেওয়ার জন্য তারা তৈরি। কেননা প্রথম দর্শনে এই প্রস্তাবটি যে কোনো বিমান বাহিনীর জন্য অত্যন্ত আকর্ষণীয়। হ্যাঁ, সকলের কাছে আকর্ষণীয় বলেই মনে হবে। চীনের যেখানে তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে চলেছে এবং পাকিস্তানও আধুনিক প্রযুক্তির নাগাল পাওয়ার চেষ্টা করছে, ঠিক এমন সময়ে ভারত যদি তাৎক্ষণিকভাবে স্টেলথ ক্ষমতা পেয়ে যায় তবে তার সামরিক দিক থেকে এটি একটি বড় অর্জন। কিন্তু আসল প্রশ্ন এখান থেকে শুরু হয়, এই প্রস্তাব কি আসলে ভারতের শক্তি বৃদ্ধি করতে এসেছে নাকি এটি ভারতের সবচেয়ে বড় স্বদেশী প্রতিরক্ষা স্বপ্নকে দুর্বল করার কোনো কৌশল। ভারত বছরের পর বছর ধরে তার নিজস্ব স্বদেশী অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট অ্যামকার প্রোগ্রামে কাজ করে আসছে। আর এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং ভারতের প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক হিসাবে গণ্য করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এমন এক স্টেলথ বিমান তৈরি করা যা ভবিষ্যতের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে এবং ভারতকে বৈশ্বিক নির্ভরতা থেকে মুক্ত করে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভারতের যদি বিপুল সংখ্যায় বিদেশি স্টেলথ বিমান কিনে ফেলে তবে স্বাভাবিকভাবেই অ্যামকার অগ্রাধিকার প্রভাবিত হতে পারে, যেমন বাজেট, সম্পদ এবং রাজনৈতিক সদিচ্ছা। তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করে চাপ বাড়বে। আর এই কারণেই তো রাশিয়ার এই প্রস্তাব দেখতে যতটা আকর্ষণীয় ততটাই কিন্তু বিতর্কিত হয়ে উঠেছে। তবে এই পুরো ঘটনাটির আরও আকর্ষণীয় করে তুলেছে ফ্রান্সের কৌশল। কেননা ফ্রান্স দীর্ঘদিন ধরে ভারতের সাথে প্রতিরক্ষা সহযোগিতাকে কেবল ব্যবসা নয়, বরং একটা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব হিসাবে উপস্থাপন করে এসেছে। রাফাল চুক্তির পর দুই দেশের মধ্যেকার রাস্তা পূর্বের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এখন ভারত যদি ভবিষ্যতের ষষ্ঠ প্রজন্মের লড়াকু প্রযুক্তিতে ফ্রান্সের সাথে পা বাড়ায় তবে সে কেবল বিমানই পাবে না, বরং ভবিষ্যতে এয়ার কম্ব্যাট প্রযুক্তিতেও প্রবেশাধিকার পেতে পারে। তাহলে এমন পরিস্থিতিতে রাশিয়ার এই হঠাৎ তৎপরতাকে অনেক বিশেষজ্ঞ নিছক কাকতালীয় বলে মনে করছেন না, বরং এটি তাদের একটি কৌশলগত জবাব। অন্যদিকে আবার চীন এই পুরো ঘটনা প্রবাহের ওপর অত্যন্ত সতর্কতার সাথে নজর রাখছে। তবে বেজিং ভালো করে জানে ভারত যদি দ্রুত আধুনিক স্টেলথ ক্ষমতা অর্জন করে ফেলে তবে এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। কেননা এই পর্যন্ত চীন তাদের 5th জেনারেশনের যুদ্ধবিমানের সংখ্যা জোরে জোরে শক্তিতে এগিয়ে চলার দাবি করে এসেছিল, কিন্তু ভারত যদি আধুনিক স্টেলথ ফাইটার প্ল্যাটফর্ম আর দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল আর উন্নত নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ ক্ষমতা অর্জন করে নেয় তবে চীনের এই সমস্ত বড় সুবিধা চ্যালেঞ্জের মুখে পড়বে। আর এই কারণে বহু বৈশ্বিক বিশ্লেষক মনে করেন ভারতের পরবর্তী প্রতিরক্ষা সিদ্ধান্ত কেবল দক্ষিণ এশিয়ার নয়, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করবে। তবে গল্পের তো সবচেয়ে রহস্যময় অংশ এখনও বাকি। রাশিয়ার প্রস্তাবটি কেবল বিমান বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয় বলে জানা যাচ্ছে, কেননা গুঞ্জন রয়েছে এতে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উৎপাদন এবং ভবিষ্যতে আপগ্রেডের সম্ভাবনা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর যদি তাই হয় তবে ভারতের সামনে দ্বিধা আরও গম্ভীর হবে। একদিকে তাৎক্ষণিক সামরিক শক্তি, অন্যদিকে দীর্ঘমেয়াদী স্বাবলম্বিতা, দুটি পথই কিন্তু নিজস্ব সুবিধা আর ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। সিদ্ধান্তটি দেখতে মনে যতটা সহজ বলে মনে হচ্ছে, বাস্তবে কিন্তু ততটা নয়। ইতিহাসও ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কয়েক দশক ধরে বৈদেশিক অস্ত্রের উপর নির্ভরশীল থাকার কারণে বিভিন্ন সময়ে ভারতকে স্পেয়ার পার্ট, প্রযুক্তিগত সমস্যা এবং রাজনৈতিক চাপের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আর এই অভিজ্ঞতায় আজ আত্মনির্ভর ভারত অভিযান আর দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তাই তো আজ যদি আবারও এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়
যাতে অভ্যন্তরীণ প্রকল্পগুলো পিছিয়ে পড়ে। তবে ভবিষ্যৎ প্রজন্মের এর খেসারত কিন্তু দিতেই হবে। কিন্তু অন্যদিকে এটিও সত্য যে নিরাপত্তার ক্ষেত্রে কেবল ভবিষ্যতের প্রস্তুতি যথেষ্ট নয়, বর্তমান চ্যালেঞ্জগুলোর সমাধান করাও সমানভাবে জরুরি। ঠিক এই কারণে ভারতীয় নীতি নির্ধারকের সামনে সবচেয়ে কঠিন প্রশ্নটি এসে দাঁড়িয়েছে। সীমিত সংখ্যক বিদেশি স্টেলথ বিমান নিয়ে কি তাৎক্ষণিক ক্ষমতা বাড়িয়ে এর সাথে সাথে অ্যামকাকে পুরোদমে চালিয়ে যাওয়া উচিত, নাকি বিদেশি ক্রয় সীমিত রেখে সম্পূর্ণ মনোযোগ দেশীয় উৎপাদনে দেওয়া উচিত, যদিও বা তাতে কয়েক বছর ক্ষমতার ঘাটতি থেকে যায়? দুটি বিকল্পেরই সমর্থক রয়েছে এবং উভয়ের পেছনে শক্ত যুক্তি বিদ্যমান। বিশ্বের শীর্ষ বিশ্লেষকরা মনে করেন আগামী কয়েকটি মাস ভারতীয় বিমান বাহিনীর জন্য নির্ণায়ক প্রমাণিত হতে পারে। একদিকে ফ্রান্সের ভবিষ্যৎ প্রযুক্তি, অন্যদিকে রাশিয়ার তাৎক্ষণিক শক্তি, আর তৃতীয় দিকে ভারতের নিজস্ব স্বদেশী স্বপ্ন। এই তিনটির মাঝে যে সিদ্ধান্ত আসবে সেটি হচ্ছে আগামী কয়েক দশক পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর গতিপথ ঠিক করবে। আর এটি কেবল ক্রয়ের বিষয় নয়, বরং জাতীয় কৌশল, প্রযুক্তিগত স্বাধীনতা আর বৈশ্বিক শক্তির ভারসাম্যের বিষয়। এখন সব নজর দিল্লির দিকে। ভারত কি তাৎক্ষণিক সামরিক সুবিধাকে অগ্রাধিকার দেবে? সে কি স্বাবলম্বিতার সবচেয়ে বড় স্বপ্নে অটল থাকবে, নাকি এমন এক ভারসাম্যপূর্ণ পথ বেছে নেবে যেখানে বিদেশি সহযোগিতা থাকবে এবং দেশীয় বিকাশ আর পূর্ণগতিতে এগিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কারো কাছে নেই। তবে এতটুকু নিশ্চিত, যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন তার প্রতিধ্বনি কেবল ভারতের সীমানায় আটকে থাকবে না, তা শোনা যাবে মস্কো, প্যারিস, ওয়াশিংটন, বেজিং এবং এই বিশ্বের সেই সমস্ত ওয়ার রুমে যেখানে ভবিষ্যতে যুদ্ধের কৌশল লেখা হচ্ছে। হয়তো এই কারণে আজ বিশ্বের বড় বড় শক্তিগুলো ভারতের পরবর্তী পদক্ষেপের আশায় পড়ে রয়েছে, কারণ এই সিদ্ধান্ত কেবল একটি বিমানের নয়, বরং আগামী 50 বছরের বৈশ্বিক শক্তির ভারসাম্যের সিদ্ধান্তকে বদলে দিতে পারে। বন্ধুরা, ঠিক যে মুহূর্তে ভারত 114টি রাফাল ফাইটার জেট কেনার চূড়ান্ত সিলমোহর দেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যখন ফ্রান্সের সাথে যৌথভাবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির মেগা চুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে, তখনই ভারত থেকে দূরে সরিয়ে দিতে এবং ভারতকে চিরকালের জন্য রাশিয়ান সমরাস্ত্রের উপর নির্ভরশীলতা রাখতে কি ভ্লাদিমির পুতিন তার সবচেয়ে ভয়ানক আর চমকপ্রদ চালটি চাললেন? গোপন ঘরের বসে কি রাশিয়া সত্যি ভারতকে ষষ্ঠ প্রজন্মের সেই ধ্বংসাত্মক প্রযুক্তির অফার করছে যা শত্রুদের র্যাডার চোখের পলকে অন্ধ করে দেবে? আকাশে থাকা ড্রোন, কমান্ড সেন্টার, এই প্রযুক্তি কি ভারতকে রাতারাতি চীনের ক্ষিপ্র J-20 মৃত্যুবাণে পরিণত করবে, নাকি এর পেছনেও রাশিয়ার কোনো বড় বাধ্যবাধকতা আর চালাকি লুকিয়ে আছে? এই রাশিয়ান বিমান যদি এতটাই মারাত্মক আর নির্ভুল হয়ে থাকে, তবে ভারতের প্রাক্তন বিমান বাহিনী প্রধান RKS ভাদোরিয়া কেন এটিকে ভারতের সবচেয়ে বড় স্বদেশী স্বপ্ন অর্থাৎ অ্যামকার জন্য সরাসরি মৃত্যুর ঘণ্টা হিসেবে আখ্যা দিল? মাত্র 8 বা 10টি রাশিয়ান জেট কেনার লোভে কি ভারত 15,000 কোটি টাকার স্বদেশী প্রজেক্ট চিরতরে কবর দিয়ে দেবে? আসলে ভাদোরিয়া এমন কি জানেন যা এই চাকচিক্যের পেছনে গোপন রাখা আছে? তবে এই পুরো খেলাটি বুঝতে হলে আপনাকে প্রথমে রাশিয়ার বেছে নেওয়া সঠিক টাইমিংটিকে বুঝতে হবে। ভারতের প্রতিরক্ষা মহলে এই মুহূর্তে এক নীরব অথচ অত্যন্ত দ্রুত কৌশলগত তোড়জোড় চলছে। ভারতীয় বিমান বাহিনীর চাহিদার কথা মাথায় রেখে সরকার 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, সংক্ষেপে যেটাকে বলা হয় MRF-এ প্রসেসের দ্রুত গতির সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় ফ্রান্সের রাফালকে সবচেয়ে শক্তিশালী দাবিদার বলে মনে করা হচ্ছে, তবে এখনও ফাইনালাইজ নয়। এর পাশাপাশি ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট অ্যামকা প্রজেক্টকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টের জন্য অত্যাধুনিক ইঞ্জিন প্রযুক্তি আর প্রযুক্তি হস্তান্তরের TOT বিষয়ে আমেরিকার GE আর ফ্রান্সের স্যাফরনের মতো কোম্পানির সাথেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত এখন আর কেবল অস্ত্র ক্রেতা দেশ হিসেবে থাকতে চায় না, বরং প্রতিরক্ষা উৎপাদনে স্বাবলম্বী হওয়ার দিকে চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে। আর এই কারণেই তো নরেন্দ্র মোদী সরকার স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে যে কোনো বড় প্রতিরক্ষা চুক্তিতে টেকনোলজি ট্রান্সফার TOT ট্রান্সফার, স্থানীয় উৎপাদন আর মেক ইন ইন্ডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হবে। তাই এমন একটি সময় রাশিয়া ভারতের সামনে এমন একটি প্রস্তাবকে এনেছে যা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে। কয়েক দশক ধরে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার থাকা রাশিয়া ভালো করেই বোঝে যে এই নির্ণায়ক সময়ে তারা যদি ভারতের বিশ্বাস হারায়, তবে আগামী 40 থেকে 50 বছর পর্যন্ত ভারতের যুদ্ধবিমানের বাজারে তাদের ভূমিকা অত্যন্ত সীমিত হয়ে পড়বে। এই কারণে রাশিয়া কেবল একটি ফাইটার জেট বিক্রির প্রস্তাব দেয়নি, বরং তারা একটি বিস্তৃত কৌশলগত প্যাকেজ পেশ করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, অস্ত্র ব্যবসা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা। সূত্র মতে রাশিয়া ভারতকে প্রায় 8 থেকে 10টি সুখোই 57 স্টেলথ ফাইটার জেট অবিলম্বে দেওয়ার প্রস্তাব করেছে, যা প্রায় আধা স্কোয়াড্রনের সমান।
রাশিয়ার যুক্তি হলো ভারতকে একসাথে বিপুল সংখ্যার বিমান কেনার কোনো প্রয়োজন নেই। এই বিমানগুলোকে একটি অস্থায়ী সমাধান হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যাতে ভারত তাদের নিজস্ব অ্যামকা পুরোপুরি তৈরি হয়ে বহরে যুক্ত না হওয়া পর্যন্ত ভারতীয় পাইলটরা পঞ্চম প্রজন্মের প্রযুক্তির অভিজ্ঞতা অর্জন করতে পারে। SU-57 এর মাধ্যমে ভারতীয় পাইলটরা স্টেলথ অপারেশন, আধুনিক অ্যাভিওনিক্স, সেন্সর ফিউশন, ডেটা লিঙ্ক আর নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ব্যবহারিক অভিজ্ঞতা আগে থেকে পেয়ে যেতে পারে, যা ভবিষ্যতে নিজস্ব বিমান পরিচালনার উন্নয়ন উভয়ের জন্য অত্যন্ত উপযোগী হতে পারে। SU-57কে রাশিয়ার এযাবৎকালের সবচেয়ে উন্নত অপারেশনাল স্টেলথ যুদ্ধবিমান মনে করা হয়। তবে এতে সুপার ক্রুজ ক্ষমতা, দূরপাল্লার আক্রমণ ক্ষমতা, উন্নত র্যাডার আর আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর আকাশ থেকে আকাশে বা আকাশ থেকে মাটিতে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক অস্ত্র বহন করার সক্ষমতা রয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী এই বিমানটি কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও উচ্চমানের পারফরম্যান্স দিতে সক্ষম। এছাড়া ভারত ইতিমধ্যে বিপুল সংখ্যক সুখোই 30 MKI ব্যবহার করে, তাই রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ আর লজিস্টিক্সের দিক থেকে কিছু মিল ভবিষ্যতে কাজে আসতে পারে ভারতের জন্য। তাই এই প্রস্তাবের সামনে কিছু গুরুতর প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত কি এমন এক সময় কোনো বিদেশি পঞ্চম প্রজন্মের বিমানের বিনিয়োগ করবে যখন তাদের নিজস্ব অ্যামকা প্রজেক্ট একটি নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে? ভারত দীর্ঘদিন ধরে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। বিপুল সংখ্যক বিদেশি স্টেলথ বিমান কেনা হলে স্বদেশি প্রজেক্টের গতি আর সম্পদের উপর প্রভাব পড়তে পারে। অন্যদিকে যদি সীমিত সংখ্যায় বিমান নেওয়া হয় এবং তার সাথে গুরুত্বপূর্ণ প্রযুক্তির সহায়তা পাওয়া যায়, তবে তা ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি দরকারি মধ্যবর্তী সমাধান প্রমাণিত হতে পারে। রাশিয়ার এই প্রস্তাবের পেছনে আরও একটি কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপের কারণে রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের মতো বড় বিশ্বস্ত অংশীদার রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যদি SU-57 প্রোগ্রাম যে কোনো পর্যায়ে মুক্ত হয়, তবে রাশিয়ার অর্থনৈতিক সুবিধার পাশাপাশি বৈশ্বিক স্তরে একটি বড় বার্তা দেওয়ার সুযোগ পাবে যে তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান আন্তর্জাতিক বাজারে এখন আকর্ষণ ধরে রেখেছে। তাই ভারতের সামনে পথটি সহজ নয়। একদিকে ফ্রান্সের সাথে গভীরতা হয়ে থাকা প্রতিরক্ষা সহযোগিতা, রাফালের সফলতা, ইঞ্জিনের প্রযুক্তিতে সম্ভাব্য অংশীদারিত্ব এবং ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে গবেষণার সুযোগ। অন্যদিকে রয়েছে রাশিয়ার তাৎক্ষণিকভাবে পাওয়া পঞ্চম প্রজন্মের স্টেলথ প্ল্যাটফর্ম, যা ভারতীয় বিমান বাহিনী বর্তমান শক্তির দ্রুত বাড়িয়ে দিতে পারে। আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটি হলো স্বদেশি অ্যামকা, যা ভারতকে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বাধীনতা এনে দিতে পারে। পরিশেষে ভারতের সিদ্ধান্ত কেবল একটি বিমান ক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই সিদ্ধান্ত আগামী বহু দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত গতিপথ, প্রতিরক্ষা শিল্পের স্বাবলম্বিতা, বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব এবং জাতীয় নিরাপত্তার রূপরেখা নির্ণয় করবে। তাই সরকার আর বিমান বাহিনীর প্রতিটি দিক থেকে গভীরভাবে পর্যালোচনা করছে, সেটা রাশিয়ার SU-57 হোক, ফ্রান্সের রাফাল হোক বা ভারতের স্বদেশি অ্যামকা। চূড়ান্ত উদ্দেশ্য একটি, ভারতীয় বিমান বাহিনীকে এমন সক্ষমতা প্রদান করা যা ভবিষ্যতের যে কোনো যুদ্ধক্ষেত্রে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। হ্যাঁ, আগামী বছরগুলোতে নেওয়া এই সিদ্ধান্তটি ভারতীয় সামরিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। তো বন্ধুরা, এর ভেতরে রয়েছে রাডারকে ফাঁকি দেওয়ার স্টেলথ ক্ষমতা, ইন্টারনাল ওয়েপন মানে অস্ত্র ভেতরে লুকিয়ে রাখার সুবিধা এবং অত্যন্ত অ্যাডভান্স সেন্সর। চীন প্রতিনিয়ত LAC-তে ওপর তাদের J-20 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করে বাড়িয়ে ভারতকে হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের অবিলম্বে এমন একটি প্ল্যাটফর্ম দরকার যা মুখোমুখি লড়াইয়ে J-20কে হাসি মুখে আকাশে মাত দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে। আর এখানে রাশিয়া এই চুক্তির মধ্যে এমন একটি অস্ত্র জুড়ে দিয়েছে যা পুরো বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের ঘুম উড়িয়ে দিয়েছে। রাশিয়া এই বিমানের সাথে তাদের সবচেয়ে ডেডলি, ভয়ঙ্কর বা মৃত্যুর যমরাজ বলা চলে এমন বিপজ্জনক মারাত্মক R-37M মিসাইল যুক্ত করেছে। এবং এর বড় কথা হলো এর এক্সেস তারা ভারতকে দেওয়ার চেষ্টা করছে। যেখানে চীনের যে PL-15 মিসাইল পুরো বিশ্বকে ভয় দেখায়, এই মিসাইলটি তাকে আকাশে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। শেষ পর্যন্ত এই R-37M এর ভেতরে এমন কি আছে যা একে এতটা ভয়ঙ্কর করে তুলেছে? তো বন্ধুরা, এটি মূলত একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, সংক্ষেপে BVR মিসাইল বলা হয়, যার আনুমানিক রেঞ্জ 200 কিলোমিটার পর্যন্ত। তবে এর আসল শক্তি এর রেঞ্জে নয়, বরং এর ভেতরে থাকা ডিওয়াল পালস রকেট মোটরে এবং অ্যাসা রাডারে। সাধারণত কোনো মিসাইল ছোড়া হলে তাতে শুরুতেই তার সমস্ত শক্তি ব্যয় করে ফেলে। যখন সেটি শত্রুর বিমানের কাছাকাছি পৌঁছায়, অর্থাৎ টার্মিনাল ফেজে, তখন তার শক্তি গতি অনেক কমে যায় এবং একজন চতুর পাইলট কায়দা করে সেই মিসাইলটিকে এড়িয়ে বেঁচে বের হয়ে যায়। কিন্তু রাশিয়ার তৈরি এই যমরাজ R-37M এর ডুয়াল পালস মোটর এই পুরো খেলাটিকে সম্পূর্ণ বদলে বা ঘুরিয়ে দেয়। এই মিসাইলটি তার টার্গেটের ঠিক কাছাকাছি পৌঁছানোর পর তার দ্বিতীয় ইগনিশন শুরু হয়। এর মানে হলো টার্মিনাল ফেজে এসে এর স্পিড ও এনার্জি হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায়। এবার আপনারা বলুন বন্ধুরা,
আমাদের এই মুহূর্তে কার ফাইটার প্লেন নেওয়া উচিত, রাশিয়া না ফ্রান্স? ফ্রান্সের ফাইটার প্লেনের দাম বেশি, ফ্রান্স আমাদের টিওটি দেবে না, রাশিয়া আমাদের টিওটি দেবে, আমাদের স্বদেশি অস্ত্র লাগাতে দেবে, প্লাস দামে কম, এমনকি অ্যাডভান্স রাফেলের থেকেও অ্যাডভান্স ফাইটার প্লেন পাবো। এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।